অধ্যক্ষ জাতীয় তপশিলি কমিশন, অধ্যাপক পার্থ বিশ্বাস, শ্রী কুমার পর্বত এবং এখানে উপস্থিত দর্শক আসনে উপস্থিত শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকা, স্কুলের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং আমার পরমাপ্রিয় তপশিলি উত্থান মঞ্চের সদস্য এবং সদস্যাবৃন্দ, আজকে পার্থদা বক্তব্যের আগে একটা জিনিস আমি মনে করিয়ে দিই, যেটা কুমার দা বললেন, যে আজকে বাবা সাহেব আম্বেদকরের কে পায়ে আমাদের পুষ্পার্ঘ্য নিবেদন করে আমরা ধন্য। তিনি ঈশ্বরের মতো। এই কথাটা কুমারদা বলার সময় আমার গায়ে কাটা দিচ্ছিল। মনে পড়ছিল পার্থদারা 2019 সালের 17ই এপ্রিল একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। পার্থদা নিজে গেছিলেন নিমন্ত্রণ করতে। আজ তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি এসেছিলেন সেই অনুষ্ঠানে। ICCR হোচিমিন সরণিতে সেই অনুষ্ঠান হয়েছিল। তা উনি বলার সময় যে কথাটা বলতে গেলে আমার বাক রুদ্ধ হয়ে আসে, উনি বলেছিলেন যে আমি দ্রৌপদী মুর্মু আজকে আপনাদের সামনে, তখন তিনি রাজ্যপাল ছিলেন, ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, আপনাদের কাছে আসছি। যদি এই মানুষটি না থাকতেন আর নিজের জীবনটা আমাদের জন্য না দিতেন বাবা সাহেব আম্বেদকর, তাহলে আমি দ্রৌপদী মুর্মু হয়তো কলকাতায় আসতাম, তাহলে এরকম হয়তো রাস্তা তৈরি হচ্ছে তার একজন শ্রমিক হিসেবে আসতাম, বা এমন ভাবে আসতাম যে মানুষের কাছে সম্মান পেতাম না। আমি দ্রৌপদী মুর্মু, ঝাড়খণ্ডের রাজ্যপাল, যদি একজন মানুষের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকি, যদি মনে করি যিনি ভগবানের মতো আমাকে নিয়ে এসে আমার প্রাপ্য সম্মান দিয়েছেন, আমার সম্প্রদায়কে দিয়েছেন, তিনি একটা নাম, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর আমাদের ভারতবর্ষকে বাঁচিয়েছেন। তা না হলে ভারতবর্ষ দুটো টুকরো নয়, অনেক টুকরো হয়ে যেত। সেই মানুষটির যে উত্তরণ আমরা যদি দেখি, যে স্বাধীনতার সময়ে যে মানুষটি ভারতবর্ষকে, ভারতবর্ষের মানুষকে এবং ভারতবর্ষের করণীয় পথকে সবচেয়ে বেশি সঠিকভাবে বুঝতেন, তিনি ডক্টর ভীমরাও আম্বেদকর। কতগুলো বিষয় আজকে বলবো, অনেক পণ্ডিত এবং সম্মানীয় বক্তারা আছেন, যেটা আজকের সমাজের জন্য, আমাদের তপশিলি উত্থানের কাজের জন্য, তপশিলি সমাজের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিগত সরকার, কারণ কতগুলো বিষয়ের ক্ষেত্রে ঠিকঠাক করে প্রকৃত অপরাধীকে তার নাম বলে রাখা প্রয়োজন, তাহলে জিনিসটা সঠিকভাবে বোঝা যায়। ওবিসি এ কোন রকম বৈজ্ঞানিক গবেষণা ছাড়া যে সরকার আমাদের উপরে চাপিয়েছিলেন, তা বিগত যে বামফ্রন্ট সরকার, তারা। আমরা তখন তপশিলি উত্থান আমরা এইরকম ভাবে একটি সংগঠন হিসেবে তৈরি করতে পারিনি, কিন্তু আমাদের মনে হতো যে এটা একটা বড় অন্যায় হচ্ছে। নজরুল ইসলামের ভাষায়, আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘাম। আমরা জানি যে আমাদের সম্প্রদায়, আমাদের কত কষ্ট, কত অপমান, কত লাঞ্ছনার পরে আমাদের অধিকার বাবা সাহেব আম্বেদকরের মতো মনীষীরা এনে দিয়েছেন। কিন্তু কোন রকম কিছু করতে হবে না, শুধুমাত্র নিজের নামটা বললেই, কোনো প্রমাণ ছাড়াই আমরা একটা সার্টিফিকেট পেয়ে যাব। আমরা যখন কাস্ট সার্টিফিকেট পেতে যাই, তখন আমাকে কতবার ঘুরতে হয়, কত রকম কিছু কথা বলা হয়। তারপরে একটু আগে কথা হচ্ছিল একজনের সঙ্গে, যে তার যোগ্য
তার যোগ্য প্রাপ্য সেটুকু পাওয়ার জন্যে কত রকম লড়াই করতে হয়, অথচ কোন লড়াইয়ের বাইরে 1 কোটি টাকা খরচা করে আমরা আরটিআই করেছিলাম সেই সময়। আরটিআই এর কাগজ যে কেউ আপনারা যে কেউ পার্শ্বদার সঙ্গে কুমারদার সঙ্গে যোগাযোগ করবেন, আরটিআই এর কাগজ আজকেও দেখাতে পারি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাত্র একজন অধ্যাপক আর তারা 2-3টি সংস্থার নাম বলেছিলেন, এবিটিএ, ফুটা, তাদের মাধ্যমে সংগৃহীত তথ্যের মাধ্যমে পশ্চিম বাংলার আপামর তপশিলি মানুষকে বঞ্চিত করে ওবিসি এ দেওয়া হয়েছিল একটি ধর্মীয় সম্প্রদায়কে। বাবা সাহেব আম্বেদকর এবং সেই সময়ে যারা সংবিধান তৈরি করেছিলেন ধর্ম ভিত্তিক সংরক্ষণের তারা বিরোধী ছিলেন। তারা সারা পৃথিবীকে বুঝে তারপরে বলেছিলেন, বাবা সাহেব এমন একজন মানুষ যিনি সারা পৃথিবীকে চিনতেন, সারা পৃথিবীকে দেখেছিলেন। তারা বুঝে বলেছিলেন ধর্মভিত্তিক সংরক্ষণ হওয়া অন্যায় হবে, ভারতবর্ষের ক্ষেত্রে অন্যায্য হবে। একজন মাত্র ফ্যাকাল্টি মেম্বার, তিনি 2 জন রিসার্চ অ্যাসোসিয়েটকে নিয়ে সারা পশ্চিম বাংলার 2 কোটি মানুষকে সার্ভে করে বললেন যে তার মধ্যে 70% মানুষ তারা এই আদার ব্যাকওয়ার্ড ক্লাস হবেন। আমার পেটের খাবার, আমার ক্ষুধার অন্ন তারা ছিনিয়ে নিয়ে গেলেন আমার চোখের সামনে। আমরা বলেছিলাম আপনারা সম্পূর্ণ রিপোর্ট দিন, যে কেউ চাইলে আমরা সেই আরটিআই এর রিপোর্টের কপি দিতে পারি। কদিন আগে আমার কাছে একজন নিয়ে গেছেন যে আপনারা পুরো রিপোর্টটা দিন। তখন আইন হয়ে গেছে, মানে বিধানসভায় আইন পাস হয়ে গেছে। তারা উত্তরে লিখেছে যে yet to be completed, এখনো পর্যন্ত সেই রিপোর্ট তৈরি হয়নি, সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ রিপোর্ট হওয়ার আগে একটা দেশের আইন হয়ে গেল, একটা রাজ্যের তপশিলি সম্প্রদায়ের মানুষকে বঞ্চিত করে তার একটা বড় অংশ, যারা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে কোনোভাবেই পিছিয়ে নয়। ইংরেজ আসার আগে শাসন ব্যবস্থা তো সেই ধর্মীয় সম্প্রদায়ের হাতে ছিল। তারা সামাজিকভাবে বঞ্চিত কিভাবে? সামাজিক বঞ্চনার জন্যই তো আমরা মনে করি যে তাকে রিজার্ভেশন, তাকে দেওয়া দরকার। সম্পূর্ণ বেআইনি ভাবে, সম্পূর্ণ অন্যায্য ভাবে বামফ্রন্ট সরকার সেদিন আমার ক্ষুধার অন্ন, আমার ভাই, আমার বোনের অধিকারকে বঞ্চিত করেছিলেন। এটা নিয়ে বলার প্রয়োজন, আজকেও এটা সাবজুডিস, আজকেও সেটা আইন এখন পর্যন্ত লড়াই করা হচ্ছে যাতে এই অধিকার আবার প্রকৃত যাদের অধিকার তপশিলি জাতি মানুষের কাছে আবার ফিরে আসে। দ্বিতীয় যে বিষয়টা আজকে বলা ভীষণ দরকার, যে আজকে সন্দেশখালীর ঘটনায় সারা দেশের মানুষ শিউরে উঠছে, কিন্তু সন্দেশখালীর ঘটনাটা আসলে আদতে 2টো ঘটনার সংমিশ্রণ। একটা পূর্ব বাংলা থেকে আসা মানুষের ভারতবর্ষের প্রকৃত নাগরিকত্ব না দেওয়া, আর দ্বিতীয়ত ওইখানে তপশিলি জাতিভুক্ত মানুষদের এথনিক ক্লিনজিং, মানে ওখান থেকে চিরতরে বের করে দেওয়া। আমি 2-3টি ঘটনার মাধ্যমে বলবো, যেটা আমরা কুমার পর্বতের সঙ্গে আমরা বহুদিন ধরে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি। আজকে এই সংগঠনের আমরা তৈরি করতে পেরেছি, কিন্তু বহুদিন থেকে আমরা সামাজিক লড়াইয়ে আমরা একসঙ্গে লড়ছি। দেখুন, উত্তর 24 পরগনা, এটা খুব ভালো করে বোঝার প্রয়োজন। উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত বাংলাদেশের সঙ্গে লাগোয়া যে অংশ, বাগদা, বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট 1, বসিরহাট 2, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, ভাঙড় 1, ভাঙড় 2, ক্যানিং 2, বাসন্তী, গোসাবা, একেবারে সাগর পর্যন্ত। এই যে পুরো 11টা বিধানসভা, এই 11টা বিধানসভার মধ্যে 8টা তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত, 7টা তপশিলি জাতির জন্য, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী তপশিলি উপজাতির জন্য। কেন সংরক্ষিত তার কারণটা বুঝতে হবে। 1991 সাল হিসেব পর্যন্ত সেখানে তপশিলি জাতি উপজাতির মানুষের সংখ্যা বেশি ছিল। ভারতবর্ষের আইনেই তপশিলি জাতির জন্য এই কটা বিধানসভা সংরক্ষিত,
কিন্তু যারা ওখানকার মানুষ তারা প্রত্যেকদিন দেখছেন যে একটা একটা করে সন্দেশখালী তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে? এই যে বর্ডারের যে এলাকা, সেইখানের যে সীমান্ত সন্ত্রাস, বর্ডার ক্রাইম, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনারা যে কোনো একটা থানাতে গিয়ে দেখুন যে লিস্টেড ক্রিমিনালের যে নাম আছে তার মধ্যে তপশিলি জাতিভুক্ত মানুষের নাম কটা আছে? তপশিলি জাতিভুক্ত মানুষের নাম নগণ্য। কিন্তু বর্ডার ক্রাইম হচ্ছে। এই প্রত্যেকটা জায়গায় যে বর্ডার ক্রাইম হচ্ছে, সেই বর্ডার ক্রাইমের সঙ্গে কোটি কোটি টাকা যুক্ত হয়ে আছে। সেটা গরু পাচারের সঙ্গে হোক অথবা অন্য কিছু, ওরা দুটো, ওদের ভাষায় দুটো ভাষা বলে। একটাকে বলে ধুর, মানে এই যে পাচার করছে তাদের কোড নেমের পার্থক্য আছে, এক একটা ঘাট দিয়ে যখন যায় তাদের দু রকম তিন রকম নামে যায়। এই প্রত্যেকটা জিনিসের সিংহভাগ টাকা তপশিলি জাতি উপজাতিভুক্ত মানুষ এই ক্রাইমের সঙ্গে যুক্ত নয়। তাহলে তাদের সমস্যাটা কি? এই যে জায়গাগুলোতে যেখানে তপশিলি জাতিভুক্ত মানুষেরা আছেন তাদের ওপরে এই বেআইনি ভাবে যে টাকা নিয়ে আসে, যেমন ধরুন বাদুরিয়ার কথা বললাম, বাদুরিয়ার যখন দাঙ্গা হয়েছিল 2018 সালে, সেই সময়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা দাঙ্গাকে রোধ করতে অসমর্থ হয়েছে। কেন? তার কারণ গো তস্করির সঙ্গে যারা যুক্ত তাদের হাতে এত টাকা আছে, একটা মানুষের কাছে যদি ক্যাশ টাকা 1 কোটি টাকার বেশি থাকে, সে যত বড় দাঙ্গা সংগঠিত করতে পারে তাকে নিয়ন্ত্রণ করা কোনো একটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে সম্ভব হয় না। তারপরে রাজ্যপাল বলার পরে যখন বর্ডার সিকিউরিটি ফোর্সের ব্যাটালিয়ন গেলেন, তখন সেখানকার তপশিলি জাতিভুক্ত মানুষকে রক্ষা করা সম্ভব হয়েছে। তাই এই প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম কোটি কোটি টাকা আসছে এই ক্রিমিনালদের হাতে। তারা বেআইনি ভাবে জায়গা দখল করছে। আর জায়গা কেন দখল করতে পারছে? জায়গা দখল করতে পারছে এর জন্যই, পূর্ব বাংলা থেকে আসা যেসব মানুষ ওখানে আছেন তাদের প্রকৃত নাগরিকত্ব নেই। প্রকৃত নাগরিকত্ব নেই বলে তাদের যখন বর্গা হচ্ছে, তাদের যখন ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মে তাদের নাম আসছে, তখন সেই বামফ্রন্টের সময় থেকে এই ক্রিমিনালরা জানেন যে কোন কোন জায়গাগুলো তার রেকর্ডে ওই তপশিলি জাতিভুক্ত মানুষটার নামে নেই। তার জন্য ওই জায়গাগুলোতেই নদীর নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। ল্যান্ড গ্র্যাবিং এর যে ল্যান্ড মাফিয়ারা ওখানে কাজ করছে, যারা জমিগুলোকে দখল করে দিচ্ছে, তারা এইভাবেই ওই জমিগুলো দখল করে দিচ্ছে। আর এই মিল দেওয়ার পরে যদি গলদার চাষ করে তাহলে 3-4 মাসের মধ্যে লক্ষ লক্ষ টাকা ওরা সেখান থেকে তুলে নিচ্ছে এবং সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছেন তপশিলি জাতিভুক্ত মানুষ। তার ফলে কি হচ্ছে? তার ফলে ওদের কাছে জমি আছে, ওদের কাছে টাকা আছে, ওদের কাছে ক্ষমতা আছে, আর টাকা ছড়ালে রাজনৈতিক নেতা আর পুলিশ প্রশাসনকে কেনাটা খুব বড় ব্যাপার নয়। এবং তখন ওদের সন্ধ্যের পরে মস্তি করার জন্য মহিলা দরকার। আর সহজ শিকার হচ্ছে আমার তপশিলি ঘরের মা বোনেরা। এই ঘটনা আমরা 25 বছর ধরে দেখছি। পার্থদা, কুমারদা আমার জেলারই মানুষ। আমরা একেবারে প্রথম থেকে এই অন্যায়ের দেখে এসেছি। আমি একটা দুটো ঘটনা শুধু উদাহরণ দেব না। 1999 সাল, বাসন্তীর সোনাখালী গ্রাম, সোনাখালীর মোকামবেরিয়া গ্রাম, একটি মেয়ে, তপশিলি উপজাতি মেয়ে, মেয়েটির নামও আমার মনে আছে, মেয়েটি এখনো বেঁচে আছে। ধর্ষিতা মেয়ের নাম বলতে নেই, তার জন্য আমি নাম বলছি না। কেউ যদি চান কেস নাম্বার শুনতে, আমি নাম ডিটেলস বলে দেবো। কোনো কিছু লুকোনোর কিছু নেই, একেবারে সলিড কথা বলছি। যেটা বলছি সেটা যদি কেউ চান আমি তার একেবারে ঠিকঠাক এফআইআর শুদ্ধ তার প্রমাণ দিয়ে দেবো। তাকে গণধর্ষিতা হতে হলো, তার জন্য প্রতিবাদ করেছিলেন 4-5 জন ছেলে। তারপর সম্পূর্ণ পুরো মোকামবেরিয়া গ্রামের প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদের জন্য ওই ধর্ষকের পরিবার সেই গ্রাম থেকে যেতে বাধ্য হয়। এই ঘটনার জন্য 4 জন
তপশিলি যুবককে প্রাণ দিতে হয়েছিল। অভিজিৎ দাস, লালু দাস, প্রদীপ পাবন নস্কর, সুজিত দাস, অনাদি নস্কর, এই চারজন তপশিলি যুবককে এর জন্যই প্রাণ দিতে হয়েছিল। ওরা ওই ধর্ষণের প্রতিবাদ করেছিল। 2000 সালের 14ই ফেব্রুয়ারি চারজনকে প্রাণ দিতে হয়েছিল। এই যে অন্যায়ের ঘটনা একটার পর একটা, আমি বাগদা থেকে গোসাবা পর্যন্ত বললাম, প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে অন্তত পক্ষে 3 থেকে 4টে ঘটনা এরকম পাবেন। 2000 পার্থদাও আমার সঙ্গে সেদিন ছিলেন, আমরা গেছিলাম তপশিলি কমিশনের মেম্বার, ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনের মেম্বাররা সেদিন ছিলেন 2017 সালে। গোসাবার কুলতলিতে, পাঠানখালী, বটতলি গ্রাম, সেখানেও একটি মেয়েকে, সেই মেয়েটি দেখুন কিরকম কষ্টকর অবস্থা। আজকে যারা সিএ এর বিরোধিতা করছেন তাদের মুখে কথা বলে একটা থাপ্পড় মেরে দেওয়া উচিত। সেই মানুষটার যেহেতু নাগরিকত্ব নেই, সে শিডিউল কাস্ট, কিন্তু কমিশনের সামনে এসে কোনো সার্টিফিকেট দেখাতে পারলো না, তার কারণ তার এখানে কাগজ নেই। পার্থদার ঘটনার সাক্ষী আছেন, কারণ এখানে তারা আসার পরে কাগজ তৈরি করতে পারেননি। একেবারে পরিষ্কার রুই দাস, সাবকাস্ট রুই দাস, একেবারে পরিষ্কার, কোনো সন্দেহ নেই। দর্শিতা মেয়েটির বাড়িতে কমিশন গেল এবং যাদের বিরুদ্ধে অন্যায়ের জন্য প্রতিবাদ করেছিল, ওখানে একটি তপশিলি জাতির একটি পরিবার, স্বামী স্ত্রী দুজনেই স্কুল শিক্ষক, প্রাথমিক স্কুলের শিক্ষক, তাদেরও নাম আমি বলতে পারি। তাদেরকে দুটো ছোট কোলের বাচ্চা নিয়ে সেই রাত্রেই তাদের বাড়ির উপরে হামলা করা হলো, তাদেরকে ছেড়ে চলে আসতে হলো। তাই সন্দেশখালীর ঘটনা কেবল সন্দেশখালী নয়, সন্দেশখালীর ঘটনা তপশিলি জাতির মানুষদের এথনিক ক্লিনজিং, ওখান থেকে সমূলে উৎপাদন করার জন্যই এটা পরিকল্পিত অংশ, যেটা আগের সরকারের সময় থেকে আজকের সরকার পর্যন্ত সেই ট্র্যাডিশন সমানে চলে যাচ্ছে। সন্দেশখালী দিয়েই শেষ করি। সন্দেশখালীতে প্রদীপ দেবদাসের যে মৃত্যু, দেখুন ভারতবর্ষের একটা মাত্র রাজ্য যেখানে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস এগেইনস্ট এসসি/এসটি কার্যকর হয় না। তপশিলি জাতির বিরুদ্ধে অত্যাচার করলে তার বাড়িতে 24 ঘন্টার মধ্যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের লোক আসার কথা। তার ঘর যদি ভেঙে দেয় 72 ঘন্টার মধ্যে তাকে থাকার জন্য শেল্টার দেওয়া ভারতবর্ষের আইনে আছে। একটা মাত্র রাজ্যে তার কোনো মেনে চলা হয় না। জুরামপুরেও মেনে চলা হয়নি। নদিয়ার জুরামপুরে যখন মারু হাজরা, শান্তনু হাজরাদের ঘরকে ভাঙা হয়েছিল, আমাদের ছেলেরা গিয়ে, আমাদের কার্যকর্তারা ওখানে দাঁড়িয়ে থেকে ঘর তৈরি করে দিয়েছে, যেটা 72 ঘন্টার মধ্যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের, জেলা প্রশাসনের করার কথা। মারু হাজরা, শান্তনু হাজরা, আজকে হাইকোর্টের ভার্ডিক্ট বেরিয়ে গেছে, তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে অপরাধীদের, কিন্তু যারা শিডিউল কাস্ট, তারা তপশিলি জাতিভুক্ত মানুষ, তাদের যে অধিকার পাওয়ার কথা ছিল, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, জেলা প্রশাসন তাদেরকে যা দেওয়ার কথা ছিল তা আজ পর্যন্ত দেয়নি। তাদের ঘর তৈরি করে দেয়নি, তাদের সহযোগিতা দেয়নি, কিছুই দেয়নি। এরকম একটা রাজ্যে আমরা বাস করছি। আজকে যে ক্রিমিনালের নামে আজকে সবার মুখে মুখে ঘুরছে, শাহজাহান, তপশিলি আইনে তার নামে 2019 সালে যখন প্রদীপ এবং দেবদাসকে খুন করা হলো, প্রথম নামটা ছিল এই অপরাধী, এবং সেই এফআইআর এর মধ্যে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস এগেইনস্ট এসসি/এসটি আছে, যে তপশিলি মানুষদেরকে উপরে অত্যাচার করে দুজন মানুষের তত্ত্বাজা যুবক, ছোট ছোট বাচ্চা, তাদেরকে খুন করা হয়েছে। পশ্চিমবাংলা এমন একটা রাজ্য, যে রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে ব্যতিক্রম, যে রাজ্যে তপশিলি জাতিভুক্ত হিন্দুদের ক্ষেত্রে যা আইন পাওয়ার কথা সে আইন আমরা পাই না। বাবা সাহেব আম্বেদকরের জন্মের পুণ্য তিথিতে আজকে আমাদের প্রতিজ্ঞা নেওয়ার দিন,
যে এই দিন বদলের সময় হয়েছে। ঘুম থেকে ওঠো বন্ধু, এই দিন বদলের সময় হয়েছে। যে আইন সারা ভারতবর্ষের ক্ষেত্রে খাটে, সে আইন পশ্চিম বাংলাতে কেন খাটবে না? চোখে চোখ রেখে তার উত্তর চাইতে হবে। আমি বাবা সাহেবের পায়ে শত কোটি প্রণাম জানিয়ে আপনাদের কাছে এই সামান্য অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ভারত মায়ের জয়।